আজকে আমরা এসেছি রেশন পদার্থ সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো স্যার, বর্তমান যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম তবে ক্লাস যে কোনো জায়গায় এই রেশন পদার্থ নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। সে গ্রুপ সি, গ্রুপ ডি বা রেলের পরীক্ষা, তুমি যে কোনো জায়গায়, সে স্টেট বলো, রাজ্য বলো, যে কোনো জায়গায় কিন্তু রেশন থেকে বিশেষ করে কোন জায়গা থেকে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে সেই সব বিষয়গুলো কিন্তু আজকে আমি আলোচনা করতে এসেছি। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কারণ তোমাদের এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একদম প্রথম সারির কোশ্চেনগুলো কিন্তু আজ আলোচনা করব। আচ্ছা, রেশন পদার্থ দেখো, আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে কিছু কি হয়, দূষিত পদার্থগুলোকে বাইরে বের করতে হয়। যদি এই দূষিত পদার্থগুলো আমাদের শরীরে জমা হয় তাহলে আমাদের শরীর কি হয়ে যাবে, আস্তে 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 রোগাক্রান্ত হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদের কিন্তু রেশন পদার্থকে বার করে দিতে হয়। ঠিক তেমনই উদ্ভিদেরও কিন্তু রেশন পদার্থ রয়েছে, কিন্তু তার নির্দিষ্ট অঙ্গ কিন্তু নেই। যদি মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন রেশন অঙ্গগুলো রয়েছে, যেমন কিডনি বা বৃক্ক, এটা মানুষের ক্ষেত্রে বা মেরুদণ্ড প্রাণীদের ক্ষেত্রে, কিন্তু উদ্ভিদের কিন্তু তেমন পার্টিকুলার একদম নির্দিষ্ট সেরকম কোনো বিষয় নেই। কি রয়েছে দেখো, উদ্ভিদ তোমরা যদি খুব ভালো করে দেখতে পাও তাহলে দেখবে কিছু কিছু উদ্ভিদ একটা সময় তাদের পাতা সব ঝরে যায়, পাতা পড়ে যায়। তারপরে দেখবে কিছু কিছু উদ্ভিদের গাছের যে বাকল, আমরা যে ছাল বলছি, সেই ছালটা আস্তে আস্তে কি হয়ে যায়, আস্তে আস্তে খসে পড়ে যায়। আবার কিছু কিছু উদ্ভিদের দেখবে ফল পেকে পড়ে যায়। এগুলো কিন্তু উদ্ভিদের কিন্তু রেচন পদার্থ হিসাবে আমরা দেখতে পাই। তো আজকে আলোচনা করব আমরা রেচন বিষয়। দেখো, আজকে যে বিষয়গুলো সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেটা হচ্ছে, তোমরা একটু ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ডটাকে একটু দেখো যে কি কি বিষয়। রেচন পদার্থ যদি আমরা দেখি, যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে যদি আমরা ভাগ করি, সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত আমরা পেতে পারি বা নাইট্রোজেন বিহীন পেতে পারি, আর অথবা আরেকটা কি কার্বন যুক্ত। তিনটে বিষয় আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ, একটা নাইট্রোজেন যুক্ত, একটা নাইট্রোজেন বিহীন, আর একটা কার্বন যুক্ত। আচ্ছা, নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখে নিই তাহলে সব থেকে ভালো হবে। নাইট্রোজেন যুক্ত কোন বিষয়গুলো নাইট্রোজেন যুক্ত রয়েছে? নাইট্রোজেন যুক্ত হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, দেখো নাইট্রোজেন উদ্ভিদেরও যুক্ত, কি উদ্ভিদেরও রেশন পদার্থ এবং প্রাণীদের, আমি দুটো কিন্তু একদম একসাথে বোঝাচ্ছি। কারণ কারণ অনেক সময় নাইট্রোজেন দিয়ে যখন পরীক্ষা আসবে, এটা উদ্ভিদের হবে না প্রাণীদের, এই বিষয়টা কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন থেকে যায়। এখানে যারা তোমরা আছে ক্লাস করছো, তোমাদের কিন্তু এই বিষয়গুলো একটু খাতায় নোট করে নেবে। দরকার হলে ভিডিওটাকে এখানে একটু স্টপ করো এবং এটাকে আবার লিখে নাও। এটা কিন্তু একটা সুন্দর একটা নোটস হতে পারে তোমাদের ক্ষেত্রে। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে কুইনাইন, নিকোটিন, ধাটুরিন, রেসারফিন, এর আরও আছে। আমি অবশ্যই সেগুলোকে ধাপে ধাপে তোমাদের বোঝাবো। তাহলে কি, এই যে উদ্ভিদের ক্ষেত্রে এই যে কুইনাইন, নিকোটিন, ধাটুরিন, রেসারফিন, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এদেরকে আমরা কি বলছি, উপক্ষার, নাইট্রোজেন যুক্ত উপক্ষার। নাইট্রোজেন যুক্ত উপক্ষার পরীক্ষায় প্রশ্ন আসে, কোনটি নাইট্রোজেন যুক্ত উপক্ষার? তাহলে কিন্তু অনেকগুলো অপশন দিয়ে দেবে, সেখানে কিন্তু তোমাকে এই বিষয়গুলো কিন্তু জেনে রাখা দরকার। এটা কিন্তু পরীক্ষায় আসবেই। আমি আবার বলছি, পরীক্ষায় কিন্তু এমন করে পরীক্ষা নেই যে এখান থেকে প্রশ্ন বর্তমানে হচ্ছে না, অবশ্যই হবে। এবার দেখো, এদেরকে উপক্ষার বলে, ঠিক আছে। এবার প্রাণীদের ক্ষেত্রে কি আছে? প্রাণীদের ক্ষেত্রে দেখো, প্রাণীদের ক্ষেত্রে আছে কি, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, আর হচ্ছে ক্রিয়েটিনিন। তাহলে প্রাণীদের ক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনগুলো? ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন আর ক্রিয়েটিন, এইগুলো নাইট্রোজেন যুক্ত। ভাবু, দেখো যে বিষয়টা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, এটি
তোমরা যখন পরীক্ষায় দেবে অবশ্যই এটা কিন্তু লিখে নেবে যে নাইট্রোজেন যুক্ত কোনগুলো। এটা তোমরা বাড়িতে একটু নোট করো, নাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। এটা দু একবার পড়ো, দেখবে তোমরা অনেকটা পরীক্ষার পাস করার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্স। কারণ আমি যাদের দেখো অনেক সময় কিন্তু তোমরা যারা ডাব্লিউপিপি কেপি যারা পরীক্ষা দিচ্ছ, এখানে কিন্তু একদম কোথার থেকে প্রশ্ন টানছে, তোমরা যদি এইগুলো না দেখো, না জেনে যাও, তাহলে কিন্তু কখনোই সেগুলো কিন্তু পাস করতে পারবে না। এবং সব থেকে মজার ব্যাপার, তোমরা ইন্টারভিউ যখন ক্র্যাক করো দেখবে খুব পাতি কোশ্চেন তোমাদের কিন্তু করা হয় এই সমস্ত বিষয়ে, কারণ ওই প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন থেকে কিন্তু আমাদের করা হবে। এই জন্য এবার দেখো নাইট্রোজেন বিহীন মানে এমন রেচন পদার্থ বলো যার মধ্যে নাইট্রোজেন নেই। বিহীন শব্দের অর্থ হচ্ছে সেখানে নাইট্রোজেন অনুপস্থিত। বুঝতে পেরেছো? আশা করি তোমরা যারা দেখছো বুঝতে পেরেছো। তাহলে কি নাইট্রোজেন অনুপস্থিত মানে সেখানে নাইট্রোজেন নেই, এই জন্য এখানে নাম কি দিয়েছে নাইট্রোজেন বিহীন। আচ্ছা, নাইট্রোজেন বিহীন কোনগুলো? উদ্ভিদের ক্ষেত্রে দেখো এবং প্রাণীদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন বিহীন কোনগুলো? গদ, গদ এগুলো কি হচ্ছে? গদ, রজন, তরুক্ষীর, ধাতব কেলাস। এই যে যে বিষয়গুলো রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে নাইট্রোজেন কিন্তু গদ, রজন, তরুক্ষীর, ধাতব কেলাস। এবার দেখো প্রাণীদের ক্ষেত্রে যদি আমি দেখি নাইট্রোজেন বিহীন কোনগুলো রেচন পদার্থ প্রাণীদের ক্ষেত্রে? কিটোন বডি, কার্বন ডাইঅক্সাইড। এর মধ্যে কিন্তু এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন, এর মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না। কিটোন বডি এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্রাণীদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। এবার দেখো আরেকটা ছোট্ট ভাগ করেছি, সেটা হচ্ছে কার্বনযুক্ত। কার্বনযুক্ত রেচন পদার্থ পরীক্ষায় আসলে কোনটি কার্বনযুক্ত রেচন পদার্থ? কার্বনযুক্ত রেচন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে ট্যানিন, কার্বনযুক্ত কি ট্যানিন, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের। এবং প্রাণীদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, প্রাণীদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড দেখো নাইট্রোজেন বিহীন এবং কার্বনযুক্ত, কারণ এখানে কার্বন রয়েছে। তাহলে তিনটে ভাগে আমরা যে ভাগ করেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আজকের যে বিষয় এসেছি সেটা হচ্ছে এর কি উৎস, এগুলো কোথা থেকে পাওয়া যায়, এর উৎস কোথায় এবং এর অর্থনৈতিক গুরুত্ব কি, এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের করা হয়ে থাকে। উৎস এবং এর প্রতিকার মানে কিভাবে এটা আমাদের উপকার করে সেই বিষয়গুলো একটু তোমরা দেখে নাও। এবারে দেখো যে বিষয়গুলো রয়েছে আমি উপকার, এই যে যে বিষয়গুলো নাইট্রোজেনের যে আমি বললাম যে যুক্ত যে উপকারগুলো রয়েছে, দেখো উপকার কোনগুলো? কুইনাইন, ডাটুরিন, রেসারপিন, নিকোটিন, মরফিন, ক্যাফিন আর হচ্ছে অ্যাট্রোপিন। যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে উপকারগুলো আগে তোমরা দেখে নাও। উপকার কোনগুলো? উপকার হচ্ছে এখানে কি বলছে কুইনাইন, কোনগুলো? কুইনাইন, ডাটুরিন, রেসারপিন, নিকোটিন, মরফিন, ক্যাফিন এবং হচ্ছে অ্যাট্রোপিন। এই যে উপকারগুলো, এই উপকারগুলো কিন্তু পরীক্ষাতে বারংবার এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। কারণ এই উপকারগুলো, এগুলো কোনটি উপকার এবং সব থেকে এগুলো উৎস কোথায়, এগুলো আমরা কোথায় পাই? দেখো আমরা বিভিন্ন মেডিসিন ওষুধ খেয়ে থাকি, কিন্তু এই ওষুধ দিয়ে কিন্তু সমস্ত রোগের নির্মূল করা সম্ভব নয়। একটা কথা তোমরা সবসময় এটা কোনো ডক্টর বা কোনো যে কেউ কোনোদিন বলতে পারবে না যে এই ওষুধটা একদম একটা নির্দিষ্ট ওষুধ এবং নির্দিষ্ট রোগের জন্য তৈরি হয়েছে। এমন পৃথিবীতে কোনো ওষুধ নেই যেন তুমি যে কোনো ওষুধ, যে পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই, আমি আবার বলছি এমন কোনো ওষুধ নেই যে ওই ওষুধটা খেলে ওই রোগটাকে একদম চিরতরে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এরকম কোনো ওষুধ নেই। হ্যাঁ, ওষুধটাকে কিছু কন্ট্রোল করতে হবে, কোনো রোগকে একটা বাউন্ডারির মধ্যে, একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করতে পারে বা কন্ট্রোল নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, কিন্তু সেই বিষয়টাকে একদম সম্পূর্ণ নির্মূল করতে পারবে না। এমন কোনো ওষুধ নেই, আজ পর্যন্ত এখনো কোনো ওষুধ তৈরি হয়নি যে সেই রোগটাকে চিরতরে কি হচ্ছে নির্মূল করে দেবে। এমন কোনো পৃথিবীতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি। কোনো ডাক্তার এখন তুমি যে ওষুধই খাও না কেন দেখবে প্রত্যেকটা ওষুধ কিন্তু এখন মডিফাই হচ্ছে কারণ কি এখন সিমটমগুলো আলাদা, আর রোগগুলো তার মিউটেশন কিন্তু থেকে যাচ্ছে। এই জন্য যে বিষয়গুলো আগেকার দিনের মানুষেরা কিন্তু অনেকটা সুস্থ ছিলেন, কারণ তারা ভেষজ চিকিৎসা করতেন এবং বিভিন্ন উদ্ভিদের গাছের পাতা, রস, ছাল, বাকুল, মূল বিভিন্ন বিষয় থেকে তারা কিন্তু ওষুধ তৈরি করতেন এবং সেগুলো কিন্তু ব্যবহার করতেন। আমরা যে বিষয়গুলো রয়েছে
সব থেকে মজার হলো, ধরো আমাদের কোথাও যদি এখানে কেটে গেছে, মানে কোনো যে কোনো জায়গায় তোমাদের বাড়ির ছোট বাচ্চা যাদের থাকবে দেখবে কেটে যায়, তো অনেক সময় পড়ে টড়ে গেলে কেটে যায়। আমরা কি করি, আমরা একটু হয়তো বা কোনো ডেটল বা সুতল বা যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম মাখিয়ে দিই। তো ধরো তোমার বাড়িতে তুমি আজকে একটা সচেতন ব্যক্তি, তোমার হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তোমার ধারণা রয়েছে, এই জন্য তোমরা কি করো, একটু সেটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করো, পরিষ্কার করার পরে সেটাকে আবার কি করো, পরিষ্কার করে অ্যান্টিসেপটিক ক্রিম মাখিয়ে দাও। কিন্তু কোনো দরকার নেই। আবার আমাদের এই গ্রাম অঞ্চলে আমি এখন বর্তমানে দেখছি, মানে তাদেরকে আমি বারংবার বলি যে তারা কি টুথপেস্ট লাগিয়ে দিচ্ছে, কেটে গেছে টুথপেস্ট লাগিয়ে নাও। এই যে একটা সব থেকে কিন্তু এটা একটা কুসংস্কার, এটা কিন্তু একদমই ঠিক নয়। আমি কি বলবো, তোমরা কি করো, দেখবে যে কোনো ধরনের, আমি বলবো যে কোনো ধরনের কি সবুজ উদ্ভিদের পাতা, যদি তুমি পাতার রস বা যে কোনো ধরনের সবুজ উদ্ভিদ, যে কোনো ধরনের ফল সবজি যেগুলো, সেইগুলো কিন্তু তুমি দেখো যে, আমি যদি বলি টমেটো, আমি বললাম টমেটো বা যে কোনো ধরনের টমেটোকে তুমি বা যে কোনো ধরনের সবুজ পাতা তুমি সেখানে সেটাকে রস করে কি করো, সেই কাটা জায়গায় লাগিয়ে দাও, দেখবে তোমার অতি তাড়াতাড়ি সেই জায়গাটাকে সেরে যাবে, সেটা একটা কিন্তু রোগমুক্ত হবে। যা তুমি অন্যান্য যে অ্যান্টিসেপটিক ক্রিম যতই ব্যবহার করো না কেন, তার থেকে বেশি কিন্তু এখানে উপকার দেবে। যদি কারোর কেটে যায় বাড়িতে, দেখো টমেটো, কাঁচা টমেটো থাকলে এবং সেগুলো একটু সেচে রস করে সেখানে লাগিয়ে দাও, দেখো তুমি কতটা তাড়াতাড়ি ক্ষতটাকে তোমার কিন্তু সেরে যাবে। এই বিষয়গুলো জানতে হবে। আগেকার দিনে কিন্তু এভাবেই বিভিন্ন ভেষজ চিকিৎসা করা হতো। দেখো আমরা একটু দেখে নিই যে কুইনাইন, এই কুইনাইন কোথায় পাবো, সিনকোনা গাছ, সিনকোনা গাছের ছাল কোথায় থাকে, সিনকোনা গাছের ছালে, মানে গাছের যে ছালগুলো থাকে, এই সিনকোনা গাছের ছালে কুইনাইন থাকে। কুইনাইন দেখো বাবু কিসের কি হবে এটা, ধরো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। দেখো প্রায় তোমাদের স্ত্রী অ্যানোফিলিস মশাই কামড়ালে কি হয় আমরা জানি, ম্যালেরিয়া হয়। বাড়িতে কিন্তু ম্যালেরিয়াতে অনেক সময় তোমাদের ম্যালেরিয়া রোগ হয়, তাই না? তোমরা ম্যালেরিয়াতে অনেক ডক্টরের পাশে, যদি তোমার সিনকোনা গাছের ছালকে একটু ছেঁচে যদি রসটা তুমি খেয়ে নাও, তাহলে তোমার ম্যালেরিয়ার কিন্তু একদম ধ্বংস হবে, যা কোনো মেডিসিন কিন্তু করতে পারে না। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার ডাটুরিন, এবার হচ্ছে ডাটুরিন, এই যে ধুত্র গাছ দেখবে কাটা কাটা গোল কাটা কাটা ফুল হয়, যেটাকে আমরা মহাদেবের কিন্তু এটা কিন্তু সব থেকে পছন্দের ফুল, সেটা হচ্ছে ধুত্র ফুল। দেখবে তার ফল হয়, আমরা অনেক সময় ছোটবেলায় দেখেছি এরকম কাটা কাটা গায়ে কিন্তু কাটা কাটা হয়, ঠিক ভাইরাসের মতো হয় না, এটা তুমি যে ভাইরাসের ছবিগুলো দেখে থাকো, দেখবে একটা সার্কেলের মধ্যে এরকম কোনো গিয়ে কাটা কাটা থাকে, এরকম গোল ফল এবং তার উপরে কাটা থাকে। এবং ধুত্র গাছের পাতা ও ফল, এতে কিন্তু ডাটুরিন থাকে। সব থেকে বড় দেখবে তোমরা কিন্তু অনেক সময় বয়স্ক লোক বা বিভিন্ন রকম হাঁপানি রোগ হয়, হাঁপানি একটু দেখি হাঁপিয়ে যায়, যে কাজ করছে হাঁপান, এই হাঁপানি রোগ যাদের আছে, তারা কিন্তু তোমরা যদি ধুত্র গাছের পাতার রস বা ফলটাকে গুঁড়ো করে বেটে যদি সেটাকে সেবন করো, তাহলে কিন্তু হাঁপানি এর রোগ কিন্তু তোমার কমে যাবে, আস্তে আস্তে এটা একসময় কিন্তু নির্মূল হয়ে যাবে। এই যে আগেকার দিনের বিষয়, সেটা কিন্তু এখন আমরা ভুলতে বসে, এখন কি একটা মেডিসিন, একটা কোথার থেকে মেডিসিন নিয়ে আমরা খেয়ে নিচ্ছি। এবার দেখো রেসারপিন, রেসারপিন তো বর্তমানে খুব একটা ইম্পর্টেন্স রয়েছে, রেসারপিন সম্পর্কে তোমাদের সকলের ধারণা থাকা দরকার। কেন রেসারপিনের কথা, সর্পগন্ধা গাছের মূলে কোথায় পাওয়া যায় রেসারপিন, সর্পগন্ধা গাছের মূলে। কি কাজ করে এটা, ধরো আমাদের বর্তমানে ব্লাড প্রেশার আমরা যেটাকে বলছি, দেখো কারোর ব্লাড প্রেশার লো হয়ে যাচ্ছে, তার মানে বা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তখন এইখানে উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার মানে কি উচ্চ রক্তচাপ, যাদের বেশি ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে কমাতে, ভালো করে বোঝো দুটো বিষয়, ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ কমাতে আমরা কিন্তু এই সর্পগন্ধা গাছের মূল যদি খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এটা খুব কার্যকর হবে। ব্লাড প্রেশারকে, উচ্চ রক্তচাপ কমাতে আমরা কিন্তু এই সর্পগন্ধা গাছের মূলের রস খেয়ে থাকি। এবার দেখা যাচ্ছে কি নিকোটিন, দেখো নিকোটিন, এই যে তোমরা যে বিষয়গুলো, নিকোটিন অর্থাৎ হচ্ছে তামাক গাছের পাতা, তামাক
তামাক গাছের পাতা কি মাদক, যে সমস্ত মাদকগুলো, মাদক দ্রব্য হয় যেগুলো বিড়ি সিগারেট, এগুলো কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি আবার বলছি, যারা মাদক দ্রব্য সেবন করে তারা কিন্তু তাদের স্বাস্থ্যকে আগে আমি বলবো নর্দমায় ফেলে দিচ্ছে, তাদের শরীরকে নর্দমায় ফেলে দিচ্ছে। একটা সুস্থ পরিবেশ কিন্তু সে তৈরি করতে হবে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে হবে। তাই নিকোটিন আমাদের কিছুটা হলেও নিকোটিন দরকার, তার মানে এই নয় যে আমাদের সেটাকে মাদক দ্রব্য সেবন করে আমাদের নিকোটিনটা নিতে হবে। নিকোটিন আমাদের শরীরে প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে আমরা বিড়ি সিগারেট সবসময় খেয়ে একদম করবে, টাইম নষ্ট করবে এবং শরীরকে 12টা বাজিয়ে দেবে। এটি কিন্তু মোটেই কখনো কাম্য নয়। এই জন্য আমরা মাদক দ্রব্য থেকে সবসময় দূরে থাকব, একদমই আমরা মাদক দ্রব্য সেবন করব না, এবং তবেই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। এবার দেখো, এবার হচ্ছে মরফিন। মরফিন যে আফিম গাছের যে আফিম গাছের কি কাঁচা ফলের ত্বক, আফিম গাছ, আফিম চাষ, বর্তমানে কিন্তু আফিম চাষ বিভিন্ন জায়গায় আফিম চাষ করা হয়। এই যে আফিম গাছের কাঁচা ফলের ত্বকে এই মরফিন রয়েছে। কি আছে বিভিন্ন জায়গায় তোমাদের যে এখন আমাদের কোথাও ব্যথা হলে কি হয়, আমরা ভলেনি স্প্রে করে দিই না, একটা স্প্রে করি না, কিন্তু আগেকার দিনের মানুষের তো এই সমস্ত ছিল না। তাহলে তাদের ব্যথা হলে তখন তারা কি করতো, তখন তারা কিন্তু এই আফিম গাছের কাঁচা ফলের ত্বক ছেঁচে রস করে সেখানে কিন্তু লাগিয়ে দিত, এবং যে পেন, যে ব্যথা, সেটা কিন্তু নির্মূল হয়ে যেত। তার মানে আমরা কিন্তু এখন এই যে মরফিন, এই যে ব্যথা বা বেদনা, এইগুলো কিন্তু এই যে ভলেনি, আমরা ব্যথা হচ্ছে, আঘাত পেয়েছে, একটু কি করে দিচ্ছে, স্প্রে করে দিচ্ছে ভলেনি। এই বিষয়গুলো কিন্তু আগেকার দিনে মানুষ কিন্তু এই সমস্ত ছিল না, যার কারণে এগুলো কিন্তু সব থেকে বর্তমান চিকিৎসার থেকে এগুলো কিন্তু উন্নত। কিন্তু আমরা প্রপার গাইডলাইন নিয়েই কিন্তু, আমি বারবার বলছি, এইগুলো তুমি নিজের ইচ্ছা মতো করতে পারবে না। অবশ্যই এর প্রপার গাইডলাইন এবং এর সম্পর্কে সচেতনতা থাকতে হবে। এর সম্পর্কে তুমি যদি না জেনেই গাছটা খেয়ে থাকো, তাহলে সেটা কিন্তু তোমার ক্ষতি হতে পারে। এই জন্য অবশ্যই বিষয়টাকে জানতে হবে, তুমি কতটা মাত্রা খেতে হবে। তুমি দেখা যাচ্ছে জানো না, তুমি খেয়ে নিলে, তাহলে কিন্তু তোমার শরীরের পক্ষে আরও সেটা উপকারের থেকে অনুপকারও হতে পারে। এই জন্য প্রপার গাইডলাইন্স তুমি যদি না জানো, কখনোই কিন্তু এটা খাবে না, আবার খেতে তুমি পারবে না, কারণ তোমার সেটা কিন্তু উপকার থেকে অনুপকারটাই বেশি হবে। এবার দেখো, এবার হচ্ছে ক্যাফিন। এই যে কফি, আমরা যে কফি খাই, যে কফিগুলো খেয়ে থাকি, কফি গাছের বীজে আমরা কিন্তু এই কফি দিই, এটাও কিন্তু একই রকম যে ব্যথা বা বেদনা। তাই এই জন্য বলছে যে কফি খাও। অনেক সময় কিন্তু আমরা কফি, তোমরা যদি কোথাও ঘুরতে যাও, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের জন্য যদি দেখতে পাও, তাহলে কিন্তু এই কফি গাছের ফল প্রচুর পরিমাণে রয়েছে, কফি চাষ করা হয় সেখানে কিন্তু ব্যথা বেদনার উপশম কিন্তু হয়ে থাকে। এবারে দেখো যে অ্যাট্রোপিন, এই অ্যাট্রোপিনটা বেলেডোনা গাছের মূলে পাওয়া যায়, মূলে এবং পাতায়, বেলেডোনা গাছ। তাহলে অ্যাট্রোপিন কোথায় পাওয়া যাচ্ছে, বেলেডোনা গাছের মূলে ও পাতায়। এই কাজ কি, এই যে তারারন্ধ্র, আমাদের যে চোখের যে তারারন্ধ্র, এটাকে প্রসার করে, তারারন্ধ্র আস্তে আস্তে কি করে প্রসারিত করে। এবার হচ্ছে আর কি, সব থেকে বলছে ব্লাড প্রেশার, যে বিপি, এইটা যাদের লো ব্লাড প্রেশার আছে, একদম দেখবে যে ব্লাড প্রেশার নেই, মানে কি এরা বলবে যে বিপি লো বিপি, তাহলে তখন কিন্তু এইগুলো আমরা অ্যাট্রোপিন বিষয়টা যদি, অর্থাৎ হচ্ছে বেলেডোনা গাছের পাতা বা মূলের রস খেয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। তাহলে দুটো বিষয় ব্লাড প্রেশার সম্পর্কে আমি আজকে দুটো বিষয় বললাম। একটা, উচ্চ ব্লাড প্রেশারকে কমাতে আমরা ব্যবহার করব হচ্ছে রেসারপিন, অর্থাৎ সর্পগন্ধা গাছের মূল, এবং যাদের একদম লো ব্লাড প্রেশার, অর্থাৎ হচ্ছে ব্লাড বিপি লো যাদের, তাদেরকে আমরা বলবো অ্যাট্রোপিন, অর্থাৎ হচ্ছে বেলেডোনা গাছের মূলের পাতার রস আমরা খেতে পারি। এই যে বিষয়গুলো, সেটা তোমরা জানলে, এই জায়গা থেকে কিন্তু সবসময় বেশি করে পরীক্ষায় কিন্তু আসছে। কারণ কি, জীবন সম্পর্কে এখন কিন্তু পরীক্ষাগুলো এখন কিন্তু একদম জীবন সম্পর্কে আসছে। তোমাদের সম্পর্কে আরও বলি, যে বিষয়গুলো তোমরা একটু দেখো, এইগুলো একটু দরকার হলে স্ক্রিনশট করো বা লিখে নাও তোমরা, আবার আমরা নতুন বিষয় নিয়ে আসছি। এবারে আমরা নাইট্রোজেন যে বিহীন যে বিষয়গুলো আসছে, সেটা হচ্ছে গদ বা গাম, তরুক্ষীর বা ল্যাটেক্স এবং রোজন। এইগুলো আমরা কোথায় পাই, এগুলো সজিনা, শিরিষ, আমড়া, জিওল, বাবলা, এই গাছের থেকে আমরা কিন্তু এই গদ পেয়ে থাকি। এগুলো কি কি হিসাবে ব্যবহার করা হয়, কর্পূর হিসাবে। আমরা যে কর্পূরটা পেয়ে যাই, তাই এটা হচ্ছে গদ, এক ধরনের কি, এটা একটা নাইট্রোজেন বিহীন। এবার হচ্ছে বালসাম, গদের আঠা। এই যে গদের আঠা দিয়ে আমরা কি করি, সবসময় দেখো বই বাধাই করতে লাগে,
বিভিন্ন কাঠের শিল্পে ব্যবহার করা কাগজ, সবথেকে বেশি কাগজ প্রস্তুত করতে কিন্তু এই গদের আঠা প্রয়োজন হয়। এছাড়াও বাড়ির দেয়ালে যে আমরা চুন রঙগুলো করে থাকি সেখানেও কিন্তু এই গদের আঠা প্রয়োজন হয়। না হলে এবার দেখো, এবার হচ্ছে ছাপার কালি, যে কালি দিয়ে আমরা বই টই ছাপি, পেজের পর পেজ আমরা যে পড়াটা পড়ছি সেটা হচ্ছে কি ছাপার কালি হিসাবে কিন্তু এই গদের আঠা ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা যেটা ড্রয়িং করো না, জল রং করো, জল রং, সেই জল রঙেও কিন্তু গদের আঠা দেয়া থাকে যেন সেখান থেকে উঠে না যায়। ঠিক আছে, তাহলে গদের আঠা সম্পর্কে তোমরা জানতে পারলে বই, বাড়ির দেয়ালে চুন রং, জল রং, কাঠ শিল্পে, কাগজ প্রস্তুতিতে বিভিন্ন জায়গায় কিন্তু এর গদের ব্যবহার রয়েছে। এবার দেখো তরুক্ষীর বা ল্যাটেক্স, এটা কি এই যে রবার, বিশেষ করে এটা হচ্ছে রবার বা রাবার, কোথাতে হচ্ছে রবার গাছ থেকে বট, আকন্দ, করবি, কাঁঠাল গাছ, পেঁপে, মনসা, কলা, শিয়াল কাটা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো আমরা এই তরুক্ষীগুলো পেয়ে থাকি। এবার এদের কি কাজ হচ্ছে, এবার দেখো রবার সম্পর্কে তোমরা তো জানো, বিভিন্ন জায়গায় কিন্তু ইলাস্টিক, যেগুলো ইলাস্টিক বলা হচ্ছে, রাবার বলা হচ্ছে, সেইগুলো কিন্তু এখান থেকে তরুক্ষীর থেকে পেয়ে থাকি আমরা। রবারের ব্যবহারটা দেখো, পেন্সিল দিয়ে কোনো কিছু মুছতে হলে রবারের ব্যবহার, বা কোনো তোমরা যেগুলো পরাই জামা প্যান্টেও কিন্তু অনেক সময় রাবার থাকে, যে বিভিন্ন এই যে জ্যাকেটের এখানেও কিন্তু এই যে এইগুলো কি রাবার দেওয়া রয়েছে, তাই না, বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ইউজ করা হয়। এবার দেখো, এবার রজন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। রজন বর্তমানে কি কোথায় হচ্ছে, শাল গাছ থেকে পাওয়া যায়, পাইন গাছ থেকে বিভিন্ন কাণ্ড থেকে পাওয়া যায়। কেন এই ব্যবহারটা বেশি, কারণ আমি বলি, কারণ এটা হচ্ছে এই যে ধুনো, আমরা যে বাড়িতে ধুনো ধরাই সেগুলোও কিন্তু এখান থেকে রজন থেকে পাওয়া যায়। এই যে রান্নার কাছে আমরা হিং ব্যবহার করি যেন টেস্টটা একটু বেশি থাকে, সেটাও কিন্তু রজন ব্যবহার করে। আর তাছাড়া এর হচ্ছে তারপিন তেলেও কিন্তু এই রজন দেওয়া হয়। এছাড়াও যে বিষয়টা হচ্ছে, আমরা যে খাট টাট পালিশ করি, বিভিন্ন ধরনের কালার করে থাকি না, খাট যেগুলো খাট হচ্ছে বক্স খাট হতে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে কিন্তু করা হয়, এইগুলো কিন্তু রজন এখানে গালা চা এগুলো কিন্তু ব্যবহার করে এই রজন থেকে কিন্তু এগুলো পালিশ করা হয়ে থাকে। এছাড়া এগুলো সবথেকে বেশি কোথায় রজন, তাহলে কাষ্ঠশিল্পে এগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে রজন নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেন বিহীন সম্পর্কে জানতে পারলাম। আগামী ভিডিওতে আমি অবশ্যই প্রাণীদের সম্পর্কে, প্রাণীদের রেজন বিষয় নিয়ে ভিডিওটি আসবো, এবং এই জায়গা থেকে তোমরা কিন্তু কনসেপ্টটা আশা করি একটু ক্লিয়ার হলে। যদি কার কোনো অসুবিধা থাকে তাহলে আবার ভিডিওটিতে পজ করে দেখো, আবার পুনরায় দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে, কারণ এখান থেকে বর্তমানে কিন্তু তোমাদের সবসময় কোশ্চিন দেওয়া হচ্ছে। আমি কিন্তু মেন জায়গাটা তোমাদের কিন্তু আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো, বাড়ির ছোট ভাই বোনের সঙ্গেও ভিডিওটি দেখাতে পারো, কারণ তাদের কিন্তু এটা একটা ক্লাসের বিভিন্ন জীবন বিজ্ঞানের একটা বিষয়, একটা পার্ট, সচেতন বিষয় কিন্তু জেনে রাখা দরকার। সেগুলো কিন্তু খুব, তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আগামী ভিডিওয়ে আমি আসছি প্রাণীদের রেচন পদার্থ এবং প্রাণীদের রেচন অঙ্গ সম্পর্কে সমস্ত বিষয় নিয়ে ট্রপিক ধরে আমি আসবো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।